সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক আনু মোহাম্মদ। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি যে বিষয়ে আলোচনা আজকে যেতে চাই আপনার সঙ্গে, সেটা হচ্ছে যে আমরা যদি 2015 সালের শুরুটা যদি দেখি এবং 2016 সালের শুরুটা, দুই জায়গার এক ধরনের আপনি কোনো পরিবর্তন নিশ্চয়ই আছে, পার্থক্য আছে যে সেই শুরুর জায়গায় আমাদের একরকম সহিংসতা, উৎকণ্ঠা, সমস্যা বিভিন্ন রকম ছিল। 16তে একদম 15 শেষ লগ্নে এসে আমরা দেখলাম যে নির্বাচন হলো, তারপরে 5ই জানুয়ারিতে দেখলাম আবার দুই পক্ষ রাজনীতির মাঠে সমাবেশ আছে। সেই জায়গা থেকে অর্থনীতির যদি তাকায়, যে ওই সময় একটা অস্থিতিশীল পরিবেশ ছিল, সেই জায়গা থেকে এবার অর্থনীতির পূর্বাভাসটা যদি আপনি করতে চান। এই দুই সময়ের মধ্যে একটা পার্থক্য আছে বেশ কিছু। এবং 2015-তে যখন এই সরকারের 1 বছর পূর্তি হয়, এই 1 বছর পূর্তির সময়টা তো একটা ভয়ঙ্কর রকম পরিস্থিতি ছিল। তাদের সরকারের দিক থেকে দমন পীড়ন ছিল, নিষেধাজ্ঞা ছিল, বিধিনিষেধ ছিল, জনসভার অনুমতি না দেওয়া, এসব ছিল। এবং তার কাউন্টার হিসেবে পেট্রোল বোমা, হরতাল, অবরোধ, এগুলি নিয়ে একটা চরম অস্থিতিশীল অবস্থা। পুরো বছর ধরে সরকারের অনেকগুলো সাফল্যের মধ্যে একটা বড় সাফল্য হচ্ছে তার প্রতিপক্ষ মোটামুটি চুরমার অবস্থা হয়েছে গত 1 বছরে। সরকারের বিভিন্ন ধরনের কৌশল ছিল এর মধ্যে, সেই কৌশলগুলো সফল হয়েছে। আর যারা প্রধান প্রতিপক্ষ বিএনপি নিজেদের নানা রকম নির্বুদ্ধিতা কিংবা তাদের হিসাবের গন্ডগোল সবকিছু মিলিয়ে তারা নিজের আত্মঘাতী অনেক কাজ করেছে। সুতরাং সব মিলিয়ে বছর শেষ নাগাদ মোটামুটি নাই, প্রতিপক্ষ নাই, এরকম একটা অবস্থা। সুতরাং এই বছরটা তৃতীয় বর্ষ যখন শুরু হচ্ছে তখন সরকার মোটামুটি কনফিডেন্ট অবস্থা, প্রতিপক্ষ নাই, চুরমার। এবং এর মধ্যে দিয়ে সরকারের আরেকটা বড় কৌশল হচ্ছে যে এই যে তার একক কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে সমাজের মধ্যে, এই একক কর্তৃত্বের টাকে আরো শক্তিশালী করার জন্য উন্নয়নের কিছু বিষয় মানুষের সামনে নিয়ে আসা। তার মানে মানুষ গ্রহণ করবে। এটা অনেকগুলো দেশের এখন পাশাপাশি চলছে। এটা যেমন ভারতেরও এটা আছে। ভারত যেটা করে, ভারতের এখনকার সরকারের প্রধান একটা হচ্ছে যে সফট লাইন হচ্ছে হিন্দুত্ববাদ, আর হার্ড লাইন হচ্ছে নিউ লিবারেল সমস্ত ডেভেলপমেন্ট পলিসিস। নিউ লিবারেল ডেভেলপমেন্ট পলিসি যে মানুষের উপরে যদি কোনো ধরনের আক্রমণও আসে, সেটা তার হিন্দুত্ববাদী দিয়ে সেটাকে মোকাবেলা করে, এরকম একটা লাইন। আমাদের সরকারের কাছাকাছি একটা ধরন আছে, সেই ধরনটার মধ্যে। এবং এটা জিয়াউল হকের সময় যেমন ছিল, একদিকে ছিল ইসলাম, আরেকদিকে ছিল সমস্ত প্রাইভেটাইজেশন, কমার্শিয়ালাইজেশন, দুটো একসাথে ছিল। এখন এই সরকারের সময় আমরা গত বছরে দেখলাম 2015 সালে এই প্রতিপক্ষ দমনের মধ্যে দিয়ে একটা একক কর্তৃত্বটা নিশ্চিত করতে গিয়ে অনেকগুলো ঘটনা ঘটেছে যেটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। যেমন প্রতিষ্ঠানগুলো মোটামুটি ভাবে এখন আর প্রতিষ্ঠান নাই। যত ধরনের প্রতিষ্ঠান আমরা দেখি, কোনোটাই আসলে প্রতিষ্ঠান হিসেবে নাই, সবগুলোই এখন একক কর্তৃত্বের অধীনে একটা এজেন্সি হিসেবে কাজ করছে। এবং উন্নয়ন প্রকল্প হিসেবে সরকারের প্রায়োরিটি দেখা যায় যে এটা আনপ্রেসিডেন্টেড, হিউজ, এক্সপেন্সিভ সমস্ত প্রকল্প, বিশাল প্রকল্প, ব্যয় অনেক, খুবই ব্যয়বহুল। এবং শুধু ব্যয়বহুল না, এই ব্যয়বহুল প্রকল্পগুলো ক্রমাগত তার ব্যয়টা বাড়তে থাকে। মানে এটা কনসিভ করার পর থেকে ম্যাটেরিয়ালাইজ করার আগেই অনেক বেড়ে যায়। যেমন রূপপুর পাওয়ার প্ল্যান্ট, এটা প্রায় $2.5 বিলিয়ন ছিল, এটা হয়ে গেল $13+ বিলিয়ন, মানে প্রায় 4 গুণ বেড়ে গেল। পদ্মা সেতু 2007-এ ছিল 10,000 কোটি টাকা, এটা এখন হয়েছে 28,000 কোটি টাকা, 3 গুণ বেড়ে গেছে। এবং হাজার হাজার কোটি টাকা ছাড়া মেট্রো রেল সহ বিভিন্ন ধরনের প্রজেক্ট, আর এছাড়া কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট সহ অন্যান্য প্রজেক্ট, এগুলোর একটা অ্যাগ্রেসিভ ডেভেলপমেন্ট পলিসিস এটা তার মধ্যে এসছে, যেটা দিয়ে অনেকের কাছে এটা হচ্ছে তার একটা মানে ডেমোক্রেসির বিনিময়ে, অ্যাট দ্য কস্ট অফ ডেমোক্রেসি, উন্নয়ন, একটা সাকসেসফুল এজেন্ডা। সেইটার একটা জায়গায় একক কর্তৃত্বটা নিশ্চিত হওয়ার মধ্যেই 2016 শুরু হয়েছে। এবং 2016-তে আমরা দেখতে পেলাম যে 5ই জানুয়ারি বেশ শান্তিপূর্ণ পরিবেশ, সবাই স্বস্তি সহাবস্থান ছিল মোটামুটি। 5ই জানুয়ারি সবাই ভয় পাচ্ছিল যে কি না কি হয়, এবং ভয়ের চোটে আমি সেদিন বিশ্ববিদ্যালয়ে গেলাম এবং ফিরলাম। বিশ্ববিদ্যালয়ে যাওয়া এবং আসা আমার জন্য খুবই যন্ত্রণাদায়ক হয়, কারণ এত জাম থাকে, ট্রাফিক জ্যাম ঢাকা শহরের মধ্যেই। যাওয়ার সময় যতটা হয় আসার সময় আরো হয় বিকেলবেলা। সেদিন এত আনন্দের সঙ্গে গেলাম এবং এত আনন্দের সঙ্গে ফিরলাম। রাস্তায় গাড়ি নাই, প্রাইভেট কার না থাকলেই তো একটা আরাম হয়, বাসও নাই, এমনকি মানুষও নাই, মানে
এতই সবাই ভীত সন্ত্রস্ত ছিল, কেউ নাই। এবং সেই সময় সরকার একটা সাডেন একটা চেঞ্জ সরকারের ভূমিকার মধ্যে দেখা গেল, যে তারা কোনো অ্যাগ্রেসিভ টোন গ্রহণ করলো না, কোনো রকম দরপাকড় ইত্যাদি না করার ফলে শান্তিপূর্ণভাবে সমাবেশ হলো এবং মানুষের মধ্যে একটা বিরাট স্বস্তি নিঃশ্বাস। সরকারের দিক থেকে এটা এজেন্ডা হিসেবে, মানে এটা ট্যাকটিক্স হিসেবে বোঝা যায় খুবই খুবই বুদ্ধিমানের মতো একটা কৌশল, যে এতদিন যেভাবে চলেছে তারপরে এখন থেকে তাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করা দরকার। তারা একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার, এটা একটা ভাবমূর্তি পুনরুদ্ধার দেশের মানুষের কাছে আন্তর্জাতিকভাবে। আর পাশাপাশি তাদের যে সমস্ত ডেভেলপমেন্ট এজেন্ডা সেগুলো, তো এইখানে ডেভেলপমেন্ট এজেন্ডা নিয়ে যে সমস্ত প্রজেক্টগুলো সরকার এখন হাই প্রায়োরিটি দিচ্ছে এবং যার পিছনে হিউজ এক্সপেন্সেস, সেটা একটা বড় ধরনের বোঝায় পরিণত হবে বলে আমার ধারণা। এই সামনের বছরে তার কিছু কিছু প্রভাব আমরা পাবো। কারণ ইতিমধ্যে আমাদের ডেভেলপমেন্ট বাজেটের যে পরিমাণ অর্থ ডেভেলপমেন্ট বাজেটে খরচ হয়, সেই সম পরিমাণ অর্থ বিদেশে পাচার হচ্ছে। এটা হচ্ছে আন্তর্জাতিক খুব কনজারভেটিভ একটা হিসাব। তারা হিসাব দিচ্ছে যে 2013 সালে প্রায় ৭৯,০০০ কোটি টাকা বাইরে চলে গেছে, বিদেশে পাচার হয়েছে। এই ৭৯,০০০ কোটি টাকা বিদেশে যাওয়া মানে হচ্ছে এটা 2013, এবং এটা তাদের হিসাব হচ্ছে যেটা কন্টিনিউয়াসলি বাড়ছে প্রতি বছর। 2014, 2015 এগুলো যদি আমরা হিসাব করি, এগুলো আরো বাড়ছে। একটা যেটাকে ব্ল্যাক ইকোনমি বলে, চোরাই অর্থনীতি, সেটার দাপটটা বেড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্টের মধ্যে দিয়ে। আর এছাড়া কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি এবং একক কর্তৃত্বের কারণে যেটা হয়েছে, যে কোনো জায়গায় কোনো কিছু নিয়ে প্রশ্ন করা যাচ্ছে না, মানে প্রশ্ন করার মতো প্রতিষ্ঠান বা সুযোগগুলো খুব সংকুচিত হয়েছে। মিডিয়াও খুব নিজেরা যথেষ্ট সংযত হতে হচ্ছে। তার ফলে ধরেন আপনার নিয়োগের ক্ষেত্রে বিশাল বাণিজ্য, ভর্তির ক্ষেত্রে বিশাল বাণিজ্য, মানে এত মার্কেটাইজড আগে কখনো হয়নি। এখন যেমন ধরা যাক যে কোনো ভর্তির বিষয়ে একটা হচ্ছে যে ফর্মালি অনেক কিছু এক্সপেন্স, মানে অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাচ্ছে সব। ভর্তি ফি, যাতায়াত ভাড়া, বাড়ি ভাড়া, সমস্ত কিছু কিন্তু ব্যয় বৃদ্ধি পাচ্ছে। সব কিছু জীবনযাত্রার ব্যয় সমস্ত জায়গা বেড়ে যাচ্ছে। এটা হলো একটা। তার কারণে মানুষকে অনেক হিসাব করতে হচ্ছে। এটা সরকারের বা দলিলপত্রের মধ্যে যেভাবে দেখা যায় যে সব মানুষের হাতে প্রচুর টাকা, এটা আসলে তো রিয়ালিটি না, বাস্তবতা না। বেশিরভাগ মানুষকে অনেক হিসাব নিকাশ করতে হয়, 2 জন 3 জন 4 জন কাজ করে তারপরে তাকে মোকাবেলা করতে হয়, সামাল দিতে হয়। তো ওইটা একটা হিসাব করতে। আরেকটা হচ্ছে যে এখন যে কোনো ধরনের স্টেপ নিতে গেলে, যেমন সন্তানের ভর্তি, সেখানে তার টাকার একটা আলাদা, নর্মাল ফর্মাল ফি ছাড়া আরও কিছু টাকা পয়সার ব্যাপার আছে, সেগুলো করতে হবে। প্রশ্নপত্র ফাঁসের ব্যাপার যদি ঘটে তাহলে তো একটা ভয়ঙ্কর অবস্থা, সেটা আমরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুবই দেখতে পাচ্ছি। আরেকটা হচ্ছে নিয়োগের ক্ষেত্রে, যদি কোনো ধরনের নিয়োগ হয়, সেই নিয়োগের ক্ষেত্রে দক্ষতা যোগ্যতা চাইতেও কত টাকা দিয়ে কার সাথে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এগুলো নিয়ে সবার একটা চিন্তা ভাবনা। যে কোনো ধরনের নিয়োগ হলেই মানুষজন এসে জিজ্ঞেস করে কোথায় টাকা পয়সা দিতে হবে। এমন হয় যে টাকা পয়সা তারা দিতে রাজি, কিন্তু জায়গাটা তারা শনাক্ত না করার কারণে টাকাও যাচ্ছে, চাকরিও হচ্ছে না, এরকম হচ্ছে, প্রতারিত হচ্ছে। এছাড়া আরেকটা হয়েছে যে পুলিশ, র্যাব, এদের ক্ষমতা এখন অনিয়ন্ত্রিত, তাদের হাতে অনেক ক্ষমতা আছে। তার ফলে গ্রেপ্তার বাণিজ্য, আটক বাণিজ্য, এগুলো হচ্ছে ভয়ঙ্কর। কখন যে, বিশেষত তরুণদের জন্য একটা খুব উদ্বেগের বিষয় হচ্ছে, তরুণদের অভিভাবকদের জন্য একটা বড় উদ্বেগের জায়গা হচ্ছে, যে কখন কোথায় কে ধরা পড়ে এবং তারপরে তার টাকা পয়সা গুম হয় কিংবা উধাও হয়ে যায়, তারপরে আবার কি হয় না হয় তার ঠিক নাই। এই যে নিরাপত্তাহীনতা, তাকে একটা বাণিজ্য হিসেবে ব্যবহার করা, এইটা হচ্ছে, এবং এটা কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো এগুলি আরো বাড়া মানে হচ্ছে কিছু লোকের হাতে তো টাকা যাচ্ছে, এগুলির মানে হচ্ছে কিছু লোকের হাতে টাকা যাচ্ছে, তাদের ক্রয় ক্ষমতা বাড়ছে, এবং সেই টাকা পয়সাগুলোরই একটা অংশ, মানে ক্রয় ক্ষমতা কিছু লোকের বাড়ছে, কিছু লোক তো বাড়ছে, কারণ সে তার মান্থলি ইনকাম তখন তার ফর্মাল ইনকামের চাইতে কয়েক গুণ বেড়ে যাচ্ছে। তার ফলে তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে, তারা হয়তো গাড়ি কিনতে পারছে চট করে, তারা হয়তো বাইরে টাকা পাঠাতে পারছে, এই সমস্ত হচ্ছে। আর এটা হলো রেমিটেন্স। আমাদের দেশে আসলে 3টা জনগোষ্ঠী, আমাদের অর্থনীতি এখন যে প্রবৃদ্ধি আমরা দেখি, 3টা জনগোষ্ঠী হচ্ছে প্রধান কন্ট্রিবিউট করছে। একটা হচ্ছে বড় কন্ট্রিবিউশন হচ্ছে রেমিটেন্স, যারা প্রবাসী শ্রমিক। এখন কিন্তু বাংলাদেশে যত মানুষ শিল্প খাতে ফর্মাল এবং ইনফর্মাল কাজ করে, সেই সমস্ত শিল্প খাতে যত কাজ করে তার সমসংখ্যক প্রায় প্রবাসে কাজ করে। এটা একটা বিশাল তাৎপর্যপূর্ণ ব্যাপার, যে বাংলাদেশে যত শ্রমিক দেশে কাজ করে তার সমান শ্রমিক বিভিন্ন দেশে।
এবং তারা যে টাকাটা পাঠায় এই টাকার কারণে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে আমরা যে এই যে গ্রামের বাজারেও যে আমরা সুপার মার্কেট মানে দেখতে অর্থনৈতিক পাচ্ছি, চাঞ্চল্য যেটা, সুপার মার্কেট দেখতে পাচ্ছি, কেনা বেচা দেখতে পাচ্ছি, এগুলো যে দেখতে পাচ্ছি সব কনজাম্পশন প্যাটার্নের মধ্যে যে একটা 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 তার যে একটা গতি দেখতে পাচ্ছি, এটার মানে একটা গ্রামীণ জীবনে নাগরিক বড় কারণ হচ্ছে এই রেমিটেন্স। মানে নগর এটার জীবনের কারণে একটা জমির দামও বাড়ছে ইত্যাদি হচ্ছে। তো সেটা অবশ্য জমির দাম এবং অ্যাপার্টমেন্ট যেগুলোর ব্যবসা রেমিটেন্সের উপর অনেকখানি নির্ভর ছিল, সেটা কিন্তু একটা পর্যায়ে এসে এখন একটু থমকে দাঁড়াচ্ছে। মানে রিজার্ভ অনেক, হ্যাঁ, এটা থমকে দাঁড়াচ্ছে যে এখন যে কারণে রিয়েল এস্টেট বিজনেসের লোকজন বলছেন যে কালো টাকা যাদের, সেটা এখানে রিয়েল বিনিয়োগ করার এস্টেট সুযোগ করে দেওয়ার অ্যাপার্টমেন্ট জন্য। কেনার সুযোগ দেওয়ার জন্য, নইলে এটা বিক্রি হচ্ছে না বা ভাড়া হচ্ছে না। আরেকটা হচ্ছে, একটা হচ্ছে রেমিটেন্স, আরেকটা হচ্ছে গার্মেন্টস। গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টস মালিক, এই পুরো গার্মেন্টস খাত, এবং সেখানে যে শ্রমিকরা, সেখানে আমরা বিশাল একটা আমরা ফরেন এক্সচেঞ্জ আসে। আরেকটা হলো কৃষক। এই তিনটা জনগোষ্ঠী কিন্তু তাদের অবস্থা কিন্তু ভালো না। মানে যে তিনটা জনগোষ্ঠী প্রধান কন্ট্রিবিউশন বাংলাদেশের অর্থনীতিতে, গার্মেন্টস শ্রমিকদের ইনকাম এখনো তারা যদি দুইজন কাজ করে তাইলে তারা দারিদ্র্য সীমার কাছাকাছি যেতে পারে। একজন কাজ করে একটা পরিবার দারিদ্র্য সীমার উপরে উঠছে, এটা হতে পারে না। মানে এই আলোচনাটা যথেষ্ট গুরুত্বের সঙ্গে এখন আনা উচিত যে মজুরি কি করে দারিদ্র্য সীমার আয়ের নিচে থাকে। একজনের মজুরি এখন দুইজন তিনজন কাজ করে তারা দারিদ্র্য সীমাকে ঠেকায়, এবং তারা যে তাদের যে সেভিং, তাদের যে কনজামশন, সেটা অনেক ক্ষেত্রে তাদের ন্যূনতম যে খাদ্য যে মৌলিক পুষ্টি চাহিদাগুলো। দরকার, সেই পুষ্টি খাদ্যকে দমন করে তারপরে তারা হয়তো মোবাইল কেনে, তারপরে তারা হয়তো সিনেমা দেখে, বা তারপরে তারা হয়তো একটু ঘোরাঘুরি করে, কিংবা বাবার জন্য পাঠায়, ছোট ভাইয়ের জন্য পাঠায়, বোনের জন্য পাঠায়, মার জন্য পাঠায়। কিন্তু সেটা পাঠাতে গেলেও তার দুই তিনজন একসাথে কাজ করতে হবে। তো এইভাবে তারা আছে। আর রেমিটেন্স যারা পাঠাচ্ছে তাদের অবস্থা আমরা জানি, সেখানেও একটা অবস্থা। আর কৃষকরা তো অন্য সমস্ত জিনিসের দামই পাচ্ছে, কারণ কৃষি যে সমস্ত পণ্য, সেই সমস্ত পণ্য কৃষকরা যখন বিক্রি করছে তখন সেটার আবার দাম পাওয়া যাচ্ছে না। তো সে যখন তার উপকরণ কিনতে যাচ্ছে তখন দাম বেশি, কিন্তু সে যখন তার পণ্য বিক্রি করতে আসছে তখন পাওয়া যাচ্ছে না। আর এখন দেখা যাচ্ছে যে এখন ধান কাটা হবে, তো আবার ভারত থেকে চাল আসা শুরু হয়েছে। এখন এইটা কৃষকরা অভিযোগ করছে যে এই যে আবার আরেকটা বড় ধরনের কৃষকের নিরাপত্তাটা নিশ্চিত করা যায়। কৃষক, গার্মেন্টস শ্রমিক আমরা যদি বলি, এবং প্রবাসী শ্রমিক, এই তিনটা জনগোষ্ঠী বাংলাদেশে, এবং সেটা সামনে হচ্ছে একটা ঝুঁকির মধ্যে আছে যে তাদের ব্যাপারটা কি কোনো ধরনের নীতিগত জায়গায় অ্যাড্রেস করা যাবে কিনা, সেটা একটা। আরেকটা হলো যে ধরনের বড় বড় প্রকল্প নেওয়া হচ্ছে, তার মধ্যে যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সহ জাহাজ ভাঙা টাঙা, এরকম অনেক ধরনের শিল্প প্রকল্প, যে প্রকল্পগুলি প্রথম সমস্যা হচ্ছে যে এগুলোর স্বচ্ছতার অভাব আছে, এগুলোর ব্যয় যেভাবে বেড়ে যাচ্ছে এটার কোনো যথেষ্ট ব্যাখ্যা নাই। সারা পৃথিবীর মধ্যে সেতু, সড়ক নির্মাণের যে ব্যয়, যুক্তরাষ্ট্রের শ্রমিকের যে মজুরি বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের যে দাম, সেটা তো বাংলাদেশের চাইতে অনেক বেশি। বাংলাদেশের শ্রমিকের মজুরি তার 100 ভাগের 1 ভাগ হওয়া সত্ত্বেও সেখানে দেখা যাচ্ছে যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এবং শ্রমিকের মজুরি এত কম দাম, এখানে নির্মাণ ব্যয় হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। বাংলাদেশের প্রতি কিলোমিটার সেতু এবং রাস্তা, মহাসড়ক নির্মাণ ব্যয় হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। ফ্লাইওভার প্রতি কিলোমিটার সবচেয়ে বেশি। কি করে হতে পারে এটা? তো সুতরাং এই যে এর মধ্যে যে বড় ধরনের লিকেজ আছে একটা, এইটা যদি অপ্রতিরোধ্য হয়, মানে এই ধরনের উন্নয়ন যদি অপ্রতিরোধ্য হয়, সেটা তো একটা বড় ধরনের অর্থনৈতিক বোঝা তৈরি করবে। বেসরকারি বিনিয়োগের কি অবস্থা? আমরা স্থানীয় বিনিয়োগ অনেক হচ্ছে, ব্যক্তি উদ্যোগে অনেক কিছু বিনিয়োগ আছে, কিন্তু যদি বড় অর্থে যদি আমরা বিনিয়োগের কথা বলি, বেসরকারি বিনিয়োগ সেই জায়গার পরিস্থিতি। যে বৃহৎ প্রকল্পগুলোর কথা বললাম সেগুলোর মধ্যে বেসরকারি খাত যুক্ত আছে নানানভাবে, যেমন বিদেশি কোম্পানি আছে বা দেশি কোম্পানিও আছে নানানভাবে, এবং ফ্লাইওভার টাইওভার এগুলোর মধ্যে কোনো কোনো দেশি কোম্পানি আছে। এর বাইরে যে সমস্ত অবকাঠামোর বাইরের কথা বলছি, হ্যাঁ, এই সমস্ত বাইরে যে সমস্ত বিনিয়োগ, সেই সমস্ত বিনিয়োগের ক্ষেত্রে আমরা তো গার্মেন্টসের কথা জানি। গার্মেন্টস তো ধরেন অনেক ধরনের সংকট, রানা প্লাজার পরে যে সমস্ত পরিস্থিতি, সেই সমস্ত পরিস্থিতি সত্ত্বেও গার্মেন্টসে দেখা যাচ্ছে যে রপ্তানি উৎপাদন বাড়ছে। কোনো কোনো জায়গায় সময় কোনো কোনো পয়েন্টে একটু কমে আসার প্রবণতা হইলেও মোটামুটি এখন পর্যন্ত সেটা ধারাবাহিকতা আছে। কমপ্লায়েন্স করা, তারপরে সেফটি সিকিউরিটি সিস্টেম এগুলো ঠিকঠাক করার জন্য যে চাপ, সেই চাপটার কারণে মালিক পক্ষের মাঝে মধ্যে কিছু কিছু
আপত্তি ভাব দেখা যায়, কিন্তু আস্তে আস্তে পুরো জিনিসটার একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। আর এর বাইরে আমাদের একটা বড় জায়গা আছে ইনফর্মাল সেক্টর, মানে সরকারের তালিকাভুক্ত না এরকম বহু ধরনের ছোটখাটো উৎপাদনশীল তৎপরতা আছে, কিন্তু যেগুলো সরাসরি এগুলো হিসাবের মধ্যে আসলে আমাদের জিডিপি আরো বেশি হবে আসলে। এবং সেগুলো ধরনের ছোট ছোট যে সমস্ত তৎপরতা, ওগুলোই কিন্তু এমপ্লয়মেন্ট, বেশিরভাগ কর্মসংস্থান নিয়ে নেয়। কিন্তু সেখানে সমস্যাটা হলো যে তারা কোনো ধরনের সমর্থন না পাওয়ার ফলে, ঋণ কিংবা কোনো ধরনের সুযোগ না পাওয়ার ফলে তারা মালিকরাও যে খুব সুবিধা ভালো অবস্থায় থাকে তা না, শ্রমিকদের অবস্থাও খারাপ থাকে, কারণ এখানে মিনিমাম একটা জায়গা, সেফটি, সিকিউরিটি কিংবা অন্যান্য জিনিসগুলো থাকে না। কিন্তু তাদের একটা বড় কন্ট্রিবিউশন আমাদের ইকোনমিতে আমরা দেখি। বিনিয়োগের কিছু কিছু ক্ষেত্রে যেমন খুব বিনিয়োগ দরকার, যেমন ধরেন আপনার পরিবহন আমরা ঢাকা শহরেও যদি দেখি, এই যে বাসগুলো, যে বাসগুলো 25 বছর আগে কেনা হয়েছে, তারপরে তার কোনো নতুন বাস কেনা হয়নি। মানে বেসরকারি খাতে আমরা বাসই দেখি না, নতুন বাস শুধু বিআরটিসি দেখি। তো সেটা মালিকদের জিজ্ঞেস করলে মালিকরা বলে যে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কেন নতুন বাস আনেন না, মানে বেসরকারি খাতে কোথায় এই সমস্ত বাস, তো এটা তো একবার কিনছেন জীবনে, আর তো কোনো খবর নাই। তো তাদের বক্তব্য হচ্ছে যে আমরা যে কয়টা ট্রিপ দেই ঢাকা শহরে, জামের জন্য যে কয়টা ট্রিপ দিতে পারি, তাতে নতুন বাস এনে আমাদের পোষায় না। পুরোনো বাস এনে ধাক্কাধাক্কি করে সেটাই নতুন দেখায় টাকায় তারা চালায় হয়তো, কিংবা তারা হয়তো গণপরিবহনে আমাদের বিনিয়োগ দরকার, বড় পরিবহনে বিনিয়োগ দরকার। তো সেই জায়গাটা হচ্ছে না। আর এর বাইরে কোনো কোনো নতুন নতুন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় বৃহৎ প্রতিষ্ঠান, যেগুলো বিজনেস গ্রুপ, যাদের সরকারের সাথে ভালো যোগাযোগ আছে, তারা কিন্তু তুলনামূলকভাবে ভালো করছে, কারণ তারা নতুন নতুন কন্ট্রাক্ট পাচ্ছে, সরকারের ইয়ে পাচ্ছে। আর একটা বড় জায়গা যেটা সকল বিনিয়োগকারী ফেস করে, সেটা হচ্ছে চাঁদাবাজি। যে জায়গায় তার প্রতিষ্ঠান হবে, যে জায়গায় তার কারখানা হবে, সেইখানে তাকে চাঁদা দিতে হবে, সরকারের পাওয়ারফুল লোকজনকে তাদের চাঁদা দিতে হবে, পুলিশকে চাঁদা দিতে হবে। এই সমস্ত নানা রকম চাঁদার হাত থেকে কে বাঁচতে পারে? যে নিজে উচ্চ ক্ষমতার সাথে যোগাযোগ আছে। উচ্চ ক্ষমতার সাথে যদি কারো যোগাযোগ না থাকে, সেই বিনিয়োগকারীর পক্ষে তার নিজের বিনিয়োগ বাড়ানোটাই তার জন্য একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে যায়। সেটাও একটা, এইটা বিজনেস যারা অর্গানাইজেশন আছে, সেই সমস্ত অর্গানাইজেশনও এটা বলতেও বোধহয় তাদের কোনো সমস্যা আছে কিনা জানি না, কিন্তু এগুলো হচ্ছে যারা অসংখ্য বিনিয়োগকারী তাদের সমস্যা। আর এছাড়া তো ধরেন পরিবহনের সমস্যা, গ্যাস, বিদ্যুৎ, এগুলো তো আছে। অর্থনৈতিক অঞ্চল ভিত্তিক এক ধরনের বিনিয়োগের কথা বলা হচ্ছে, যে সেখানেও যে আমাদের মানে একদম নিজেদের যে আমাদের এই বাইরে জাপান, চীন, ভারত অনেকে আগ্রহ প্রকাশ করেছিল যে তাদের জন্য স্পেশালাইজড বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার ক্ষেত্রে। না, সরকারের এই সমস্ত, সরকার খুবই অ্যাগ্রেসিভ এবং অপ্রতিরোধ্য ধরনের, কিন্তু এগুলো করার আগে মানে এগুলো যদি টেকসই করতে হয় এবং এটা যদি মিনিংফুল ডেভেলপমেন্ট হইতে হয়, তাহলে তো সমস্ত কিছুর একটা অ্যাসেসমেন্ট হইতে হবে, একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস হইতে হবে, এবং জনগণের মধ্যে একটা ট্রান্সপারেন্ট ওয়েতে জিনিসগুলোকে বলতে হবে। যেমন আমি একটা উদাহরণ দেই, অর্থনৈতিক অঞ্চল অনেকগুলো করার প্ল্যান হচ্ছে। যুক্তি হচ্ছে আমাদের শিল্পায়ন করতে হবে। শিল্পায়ন তো আমাদের করতেই হবে, কিন্তু তার আগে তো একটা অ্যাসেসমেন্ট হওয়া দরকার যে বেসিক শিল্প নগরীগুলো এখনো বহু জায়গা খালি পড়ে আছে। কি কারণে খালি পড়ে আছে, সেই জায়গাগুলোর কি হবে? 2 নম্বর হলো ইপিজেড হিসেবে যেগুলো নেওয়া হয়েছিল, সেগুলোর অনেক জায়গায় খালি পড়ে আছে, সেগুলোর কোনো রকম অ্যাড্রেস করা হয়নি। তৃতীয়ত, এই যে অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে, যে জায়গাগুলো সিলেক্ট করা হচ্ছে, প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আমি কৃষি জমি নষ্ট করে কোনো এই ধরনের কিছু হবে, কৃষি জমি কমে যাচ্ছে, কৃষি জমি নষ্ট করে কিছু করা হবে না, এটা কিন্তু প্রধানমন্ত্রী নিজের একটা অঙ্গীকার। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে সাম্প্রতিককালে হবিগঞ্জে চুনারো ঘাটে যে চা শ্রমিকরা প্রতিবাদ করছেন, তাদের প্রতিবাদ করার একটা বড় কারণ হচ্ছে এই চা শ্রমিকরা ওইখানে 150 বছর ধরে একটা অঞ্চলে কৃষি আবাদ করেন। কৃষি আবাদে যে ফসলটা হয়, সে ফসলের পুরোটা তো তারা খান না, এটা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায়, খাদ্য যোগানে একটা ভূমিকা রাখে। সেই কৃষি জমিকে অকৃষি দেখিয়ে ওইখানে অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে। তো তার ফলে এটা তো এখন কি তাহলে প্রধানমন্ত্রীর কথার কোনো গুরুত্ব নাই, নাকি এই কথাটা বলা সত্ত্বেও এটা করার জন্য তারা সিগন্যাল পেয়েছেন? মানে কিভাবে এই ঘটনাটা ঘটতে পারে যে প্রধানমন্ত্রী বলছেন যে কৃষি জমিতে করা হবে না, তারপর পরিষ্কার দেখা যাচ্ছে যে 2 ফসলি, কোথাও কোথাও 3 ফসলি জমি হচ্ছে, মানে ফসল হচ্ছে, সেই জমিটা দখল করে তাকে অকৃষি দেখিয়ে, মানে প্রথমেই মিথ্যাচার শুরু হলো। মিথ্যাচার যে ধরনের উন্নয়নের শুরু হয়, সেটা কি করে টেকসই হতে পারে? এই ধরনের, এবং সেই অর্থনৈতিক অঞ্চলগুলো একটা দেওয়া হচ্ছে নির্দিষ্ট বিজনেস গ্রুপকে বাংলাদেশে, আরেকটা দেওয়া হচ্ছে বিভিন্ন দেশকে। ভারতকে ইতিমধ্যে 2টো অর্থনৈতিক অঞ্চলের জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে,
এর বাইরে জাপান, কোরিয়া ইত্যাদি দেওয়া হচ্ছে। ভারতকে অর্থনৈতিক অঞ্চল দেওয়া হচ্ছে আবার যে দুটো, তার মধ্যে একটা হচ্ছে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা সুন্দরবন সে ধ্বংস করবে বলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, তার পাশেই তাকে ওই অর্থনৈতিক অঞ্চলটা দেওয়া হয়েছে। তার মানে ওই অর্থনৈতিক অঞ্চল এবং এই পাওয়ার প্ল্যান্টের একটা সম্পর্ক আছে। যে প্রাথমিক জ্বালানির কথা, যে সেই প্রাথমিক জ্বালানি নিরাপত্তা তো আমাদের অর্থনীতির চাকা কতটা সচল থাকবে, কতটা বিনিয়োগে মানে চাঞ্চল্য আসবে, সেই বিষয়গুলো অনেক কিছু নির্ভর করছে। সেই জায়গাটা আমরা কতটা জ্বালানি খাত নিয়ে সরকারের একদিকে খুবই অ্যাম্বিশাস প্ল্যান মনে হচ্ছে, সবাই বলছে খুবই অ্যাম্বিশাস প্ল্যান, সরকারও বলছে তাদের খুবই আশাবাদী তারা, এবং এটার মধ্যে দিয়ে দেশের অবস্থা পরিবর্তন হবে। আর অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরো জ্বালানি নীতির মধ্যে অসঙ্গতি, সবরিততা এবং তাদের এই যে জাতীয় ভাবে একটা টেকসই উন্নয়নের জন্য যে ধরনের একটা সামগ্রিক চিন্তার ভিত্তিতে একটা জ্বালানি নীতি হওয়া দরকার, সেটার অভাব, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং তার প্রতিফলন হচ্ছে যে জাতীয় সক্ষমতা। আমরা যেটা বলি যে জ্বালানি নিরাপত্তার জন্য দরকার আমাদের জ্বালানি খাতের উপরে একটা জাতীয় মালিকানা নিশ্চিত করা, একটা হচ্ছে যে রপ্তানি, যেটা আমাদের জ্বালানি সম্পদ সেটা রপ্তানিটা নিষিদ্ধ আইন করে এটা পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া। আর 3 নম্বর হচ্ছে জাতীয় সক্ষমতা বাড়ানো। জাতীয় সক্ষমতা বাড়াতে গেলে যে প্রতিষ্ঠান এবং যেভাবে জিনিসগুলো করা দরকার সেইটার প্ল্যানিং কিন্তু এত হাজার হাজার কোটি টাকা নানা রকম প্রকল্প আছে, কিন্তু জাতীয় সক্ষমতা তৈরি করার ভিত্তি বাড়ানোর সেই জায়গাটা কিন্তু এখনো তৈরি হয়নি। আমরা কি আমাদের মজুদ কত, গ্যাসের মজুদ কত সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি? গ্যাসের মজুদ তো একটা অজানা কিন্তু বিশাল সম্ভাবনা তো বঙ্গোপসাগরে, এবং সেই বঙ্গোপসাগরের ব্যাপারে আমাদের যে কথা ছিল, যখন কনকো ফিলিপসের সাথে সরকার চুক্তি করে, এই সরকারই চুক্তি করেছে, যখন চুক্তি করে তখন আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে কনকো ফিলিপসের সাথে চুক্তি না করে এটা জাতীয় প্রতিষ্ঠানের মালিকানায় রেখে, যদি কোনো জায়গায় আমাদের ঘাটতি থাকে সেই জায়গায় সাব কন্ট্রাক্ট দিয়ে এমনভাবে পরিকল্পনাটা করা হোক যাতে আমাদের পুরো জাতীয় সক্ষমতার মধ্যে পুরো কাজটা হইতে পারে। মানে বাপেক্স সাব কন্ট্রাক্ট দিবে। হ্যাঁ, এটা হলো একটা লং টার্ম ভিশনের সাথে সঙ্গতিপূর্ণ, যে বঙ্গোপসাগরের যে বিশাল সম্ভাবনা, সেই বিশাল সম্ভাবনা শতভাগ আমাদের দেশের কাজে লাগতে পারে। সেটা তখন করা হয়নি এই যুক্তিতে যে কনকো ফিলিপস খুব ভালো কোম্পানি, এর চাইতে কোনো বিকল্প হয় না, আমাদের টাকা নাই, পয়সা নাই, এই সমস্ত নানান কিছু বলা হয়েছে। দেখা গেল যে তাদের টাকা যা লাগে সেটা এখন তো 28,000, 32,000, 1 লাখ কোটি টাকা প্রজেক্ট হচ্ছে। ওইটা ছিল কনকো ফিলিপসের যে অনুসন্ধানের খরচ ছিল 5 বছরে 1,000 কোটি টাকা মাত্র। 79,000 কোটি টাকা তো বাইরেই পাচার হচ্ছে 1 বছরে। ওইটা ছিল 5 বছরে 1,000 কোটি টাকা। আর কনকো ফিলিপস যেটা করলো, চুক্তি হওয়ার পরে কনকো ফিলিপস সাব কন্ট্রাক্ট দিল। এই কাজটাই আমরা বলেছিলাম যে আমরাই সাব কন্ট্রাক্ট দিতে পারি, এবং একটা পর্যায়ে যে কনকো ফিলিপস বললো যে আমরা করবো না এটা। কনকো ফিলিপস ভেনেজুয়েলা থেকে বিতাড়িত হওয়ার পরে তার দরকার ছিল একটা ব্লকের কন্ট্রাক্ট পাওয়া, তার কারণে তার শেয়ার প্রাইস বাড়ানো। তার এখানে অনুসন্ধানের কোনো আগ্রহ নেই। সেই কারণে আমরা যেটা বলেছি, এই যে 9 সালে এটা শুরু হয়েছিল, 9 সালে আমরা প্রতিবাদ করেছিলাম, এখন হলো 16 সালে আসলো, 7 বছর। এই 7 বছরের মধ্যে পরিকল্পনা নিলে কিন্তু এর মধ্যে প্রাথমিক জরিপ এবং অনুসন্ধান করে 7 বছরে আমাদের একটা জেনারেশন তৈরি হতে পারত, যদি ওইরকম একটা অবজেক্টিভ নিয়ে দাঁড় করানো যেত। তো এইটা না করার ফলে এখন পর্যন্ত কিন্তু ভালনারেবল আছি আমরা। বঙ্গোপসাগরের সম্পদ কি আমরা জানি না, এবং এটা কি হবে ভবিষ্যতে, এই গ্যাস সম্পদই আমাদের পুরো বাংলাদেশকে একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এখন এই যে কয়লার ক্ষেত্রে জামালগঞ্জে একটা অনেক গভীরে কয়লা, সেই অনেক গভীরের কয়লা সেটা তুলতে হবে নতুন টেকনোলজি দিয়ে, সেটা একটা ভারতীয় কোম্পানিকে এখন একটা কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, তারা ফিজিবিলিটি স্টাডি করবে। এই সমস্ত কাজগুলো কিন্তু বাংলাদেশের এই যে গত 7 বছরে এই সমস্ত প্ল্যানিং করা যেত, সেখানে যদি নিজেরাই কাজগুলো, তখন কিন্তু এই জনশক্তিও তৈরি হতো। আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিভাগের যারা বেরোচ্ছে তারা তখন অনেক বেশি কন্ট্রিবিউট করতো। এটার ফলে যেটা হয়েছে যে এখন তো কয়লা আমদানি ভিত্তিক সমস্ত সরকারের পরিকল্পনা। আর একটা বড় আমাদের একটা এরিয়া আছে যেটা আনএক্সপ্লোরড এখন পর্যন্ত, সেটা হলো সৌরশক্তি, বায়ু শক্তি, এই সমস্ত, যেটা ভারতে তো ইতিমধ্যে 20,000, 25,000, 30,000 মেগাওয়াট বিদ্যুৎ তারা করে ফেলছে, এবং সামনে তাদের আরো অনেক প্ল্যান। তো বাংলাদেশ কিন্তু সৌরশক্তি নিয়ে স্যার দেখলাম যে সরকার অনেকটা না, এটা হলো সরকারের যে আগ্রহটা দেখা যাচ্ছে, এটা যতটা অর্নামেন্টাল, মানে একটা আনুষ্ঠানিকতা কিংবা একটা প্রচারমূলক, মানে গ্লোবালি এখন তো নবায়নযোগ্য জ্বালানির একটা আগ্রহ তৈরি হয়েছে, তো গ্লোবালি এটা যত প্রচারমূলক, সেটা যদি রিয়েলি স্টেবল এবং একটা
সাস্টেনেবল করতে হয় তাহলে ওই ধরনের প্রাতিষ্ঠানিক ক্ষমতা দাঁড় করাইতে হবে, ওই ধরনের প্রতিষ্ঠান তৈরি করতে হবে এবং এটাকে মার্জিনাল বা একটা ফুটনোট হিসেবে না রেখে এটাকে মেইন স্ট্রিম একটা শক্তি হিসেবে দাঁড় করানোর জন্য যে ধরনের পরিকল্পনার দরকার সেই পরিকল্পনা করতে হবে। সরকার কিন্তু এখন পর্যন্ত সেটার মধ্যে যায় না। তো তার সবকিছুর মূল কথা হচ্ছে জাতীয় সক্ষমতা। তো জাতীয় সক্ষমতার উপর যদি না দাঁড়ানো যায় তাইলে জ্বালানি খাত একটা টেকসই জায়গায় দাঁড়াবে না, টেকসই জায়গায় না দাঁড়ালে অর্থনীতি সবসময় একটা নাজুক অবস্থায় থাকে। এই জায়গাগুলিতে নিশ্চিত না হওয়া পর্যন্ত বিদ্যুতের দুইটা ক্ষেত্রে জায়গা একটা ভালনারেবল হচ্ছে, এক হলো জাতীয় সক্ষমতা না থাকার কারণে এই জায়গাটা একটা সবসময় নাজুক অবস্থা থাকছে, আর দুই নম্বর হচ্ছে যেরকম ব্যয়বহুল প্রকল্পের দিকে সরকারের ঝোঁক এবং যেভাবে সেগুলোর ব্যয় বৃদ্ধি হয় তাতে ঋণগ্রস্ততা, পুরো জাতীয় ঋণগ্রস্ততা সামনে অনেক বেশি বেড়ে যাবে। 2016 সালে থেকে ইতিমধ্যে মানুষ এটাকে পে করা শুরু করেছে, অনেক বেশি কর বাড়াইতে হবে, মানুষের উপরে চাপ বাড়াইতে হবে, বোঝা বাড়াইতে হবে এবং অন্যান্য খাত যেগুলো যে সমস্ত খাতে বেশি গুরুত্ব দেওয়া দরকার, শিক্ষা, চিকিৎসা এবং জাতীয় সক্ষমতা, সেই সমস্ত খাতগুলো এবং রাজনীতির ক্ষেত্রে যে সেটা আমরা শুরুতে বলছিলাম স্যার যে যেটা সহাবস্থান বা আমরা যতটুকু স্বস্তি এই মুহূর্ত পর্যন্ত পাচ্ছি সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন এই এটা যদি বজায় থাকে তাহলে বিনিয়োগ বাড়বে বা অন্যান্য ক্ষেত্রে মানে আপনি যেটা বলছেন যে অনেক ছোটখাটো বিনিয়োগ অনেকে হ্যাঁ ব্যক্তি উদ্যোগের যে বিনিয়োগ রয়েছে অন্তত সেই জায়গাগুলির পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে বড় বিনিয়োগ আসবে। মানুষ যদি ধরেন ছোট বিনিয়োগকারীরা যদি এক হচ্ছে যে নিরাপত্তা পায় যে তার কাছ থেকে পুলিশ হামলা করবে না, লোকাল সরকারি দলের কর্মীরা চাঁদা চাইবে না, উচ্চ পর্যায় থেকে হামলা হবে না, এটা যদি নিশ্চয়তা পায় তাহলে ছোট ছোট অনেক বিনিয়োগকারী তার তৎপরতাই অনেক বেড়ে যাবে। আর পাশাপাশি জাতীয়ভাবে যেটাকে বলা যায় যে একটা স্থিতিশীলতা রাখা বা শান্তি, একটা নিরাপত্তা, এই সমস্ত রাখা, সেটা রাখলে জাতীয়ভাবেও দেখা যাবে যে অনেকের অনেক রকম চিন্তা, অনেক রকম পরিকল্পনা, অনেক ধরনের নতুন নতুন আইডিয়াজ আছে, সেগুলো আমরা কিন্তু বাস্তবায়িত হতে দেখব। সেই জন্য গণতান্ত্রিক পরিবেশ, সহনশীল পরিবেশ এবং নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল শর্ত যদি আমাদের টেকসই উন্নয়নের কথাটা। মানে সবভাবে যেটা মনে হচ্ছে যে মানে এখন পর্যন্ত অর্থনীতির একটু মানে আশা দেখতে পারে যে গত 2015-র চেয়ে একটু স্বস্তিতে কাটাতে পারবে না। এই স্বস্তি এবং শান্তি মানে এখন এই যে ধর মার কাট ভাব যেটা ছিল 2015 শুরুতে, সেই মার কাট হয় নাই বলে তো মানুষজন একটু স্বস্তি পাচ্ছে। তো মার কাটটা অনুপস্থিতিটা যদি একটা ডেমোক্রেটাইজেশনের প্রক্রিয়ার মধ্যে বজায় থাকে, গণতান্ত্রিকরণ প্রক্রিয়া যায়, আর প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর জায়গাটা যদি শক্ত হয় তাহলে বিনিয়োগ বা অর্থনৈতিক উন্নতির অন্যান্য জায়গাগুলো ওটাকে ফলো করবে। এটা কোনো। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এতক্ষণ এই অর্থনৈতিক বিষয়ক আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই নিরাপদে থাকুন।